পপ কালচারের ইতিহাসে যদি সবচেয়ে বড় কোনো লড়াইয়ের কথা বলতে হয় তাহলে সেটা হলো মার্ভেল বনাম ডিসির লড়াই। আজকের এই পর্বে আমরা ঠিক এই মহাযুদ্ধ নিয়েই কথা বলতে এসেছি। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু কমিক্স ফ্যানদের মনে বছরের পর বছর ধরে ঘুরপাক খাচ্ছে। যদি সত্যি সত্যি এই দুই ইউনিভার্সের হিরোদের মধ্যে একটা বিশাল যুদ্ধ বেঁধে যায় তাহলে কে জিতবে? লড়াইটা কি তাহলে 2 বিলিয়নেরের মধ্যে? একদিকে আয়রন ম্যান, যার কাছে আছে অত্যাধুনিক প্রযুক্তি, আর অন্যদিকে ব্যাটম্যান, এক কথায় ট্যাকটিক্সের মাস্টার। প্রযুক্তির জোর নাকি নিখুঁত কৌশল? কিংবা ধরুন, লড়াইটা যদি হয় দেবতাদের মধ্যে, একদিকে আছেন ক্রিপ্টনের প্রায় সর্বশক্তিমান সুপারম্যান, আর অন্যদিকে অ্যাসগার্ডের বজ্রদেবতা থর। কার শক্তি এখানে বেশি প্রমাণ হবে? কিন্তু ব্যাপারটা শুধু কে কার চেয়ে শক্তিশালী এই কাল্পনিক লড়াইয়ের মধ্যে আটকে নেই, একদমই না। এটা আসলে একটা বহুমাত্রিক যুদ্ধ, যেটা চলেছে ক্রিয়েটিভ ফিলসফি, কর্পোরেট স্ট্র্যাটেজি আর বক্স অফিসের সিংহাসন নিয়ে। তো চলুন এই লড়াইয়ের একেবারে গভীরে ঢোকা যাক। আর এর শুরুটা হয় হিরোদের বানানোর দুটো একদম আলাদা দর্শন বা ফিলসফি দিয়ে। ডিসি সবসময় তাদের হিরোদেরকে একরকম পৌরাণিক আদর্শের উপর ভিত্তি করে তৈরি করেছে। মানে তাদের হিরোরা অনেকটা মানুষের মাঝে থাকা দেবতার মতো। তারা সততা, ন্যায় বিচার আর আশার প্রতীক। আর ঠিক এর উল্টো দিকে মার্ভেল এমন সব হিরো তৈরি করেছে যারা আমাদের মতোই রক্তমাংসের মানুষ। হ্যাঁ, তাদের অসাধারণ ক্ষমতা আছে, কিন্তু সেই সাথে আছে আমাদের মতোই দুঃখ, কষ্ট আর নানা রকম ব্যক্তিগত সমস্যা। এই যে চরিত্র বানানোর দুটো আলাদা রাস্তা, মানে একদিকে দেবতা আর অন্যদিকে মানুষ, এই মৌলিক পার্থক্যটাই কিন্তু পরের সব লড়াইয়ের ভিতটা তৈরি করে দিয়েছিল। এবার চলুন দেখা যাক কমিক্সের পাতার এই যুদ্ধটা কিভাবে হলিউডের বিলিয়ন ডলারের লড়াইয়ে পরিণত হল। 90-এর দশকের শেষের দিকে আর নতুন শতাব্দীর শুরুতে দুটো কোম্পানি কিন্তু বিরাট আর্থিক সমস্যায় পড়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই সমস্যা থেকে বেরে হওয়ার জন্য তারা যে দুটো আলাদা পথ বেছে নিয়েছিল, সেটাই তাদের ভাগ্যকে পুরো ঘুরিয়ে দেয়। একদিকে ডিসি যখন একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে সমালোচিত হচ্ছিল, ঠিক সেই সময়ে মার্ভেল কিন্তু একটা বিশাল বিপ্লবী পরিকল্পনা নিচ্ছিল। মার্ভেলের মাস্টার প্ল্যানটা ছিল একটা শেয়ার্ড সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করা। মানে প্রত্যেকটা সিনেমা হবে একটা বড় গল্পের ছোট ছোট অংশ। আর এই আইডিয়াটা একেবারে ক্লিক করে যায়। দর্শকরা এটা দারুণভাবে নেয়, আর এর ফলে জন্ম হয় অ্যাভেঞ্জার্সের মতো বিশাল সব ব্লকবাস্টারের। আর ফলাফল, বক্স অফিসের এই যুদ্ধে মার্ভেলের এক স্পষ্ট জয়। তাদের সিনেমাগুলো ডিসির সিনেমার চেয়ে অনেক বেশি আয় করতে শুরু করে। কিন্তু লড়াইটা শুধু দুই কোম্পানির মধ্যেই ছিল না। কিছু সবচেয়ে তিক্ত লড়াই হয়েছিল আসলে নির্মাতাদের নিজেদের মধ্যে। যেমন ধরুন, মার্ভেল ইউনিভার্সের দুই স্থপতি স্ট্যান লি আর জ্যাক কার্বির কথা। তাদের সম্পর্কটা ছিল খুবই জটিল। কে বেশি কৃতিত্ব পাবে, কার পারিশ্রমিক কত হবে, এই সব নিয়ে তাদের মধ্যে সবসময় একটা চাপা উত্তেজনা কাজ করত। স্ট্যান লি যেহেতু এডিটর ছিলেন, তিনি প্রায়ই জ্যাক কার্বিকে কোনো বাড়তি টাকা ছাড়াই পাতার পর পাতা নতুন করে আঁকতে বলতেন। স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা কার্বির মনে গভীর হতাশা আর ক্ষোভের জন্ম দিয়েছিল। আর এই তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে মার্ভেল ছেড়ে ডিসিতে যোগ দেওয়ার পর কার্বি ফাঙ্কি ফ্ল্যাশম্যান নামে একটা চরিত্র তৈরি করেন। এটা ছিল আসলে স্ট্যান লির একটা ব্যঙ্গাত্মক প্যারোডি, যেখানে তাকে একজন প্রতিভাহীন ধান্দাবাজ হিসেবে দেখানো হয়েছিল। ভাবুন একবার, এত বড় একটা ইউনিভার্স একসাথে তৈরি করার পরেও এই দুই কিংবদন্তি শিল্পী আর কখনো এক হতে পারেননি। এটাই ছিল এই ক্রিয়েটিভ লড়াইয়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তো এই সব কিছুর মাঝখানে কারা আছে? অবশ্যই ফ্যানেরা, যারা এই বিশাল প্রতিদ্বন্দ্বিতাটাকে আজও বাঁচিয়ে রেখেছে। ফ্যানদের মধ্যে এত তর্কাতর্কি কেন হয় তার একটা বড় কারণ হলো এইটা। দুই ইউনিভার্সেই এমন অনেক চরিত্র আছে যাদের দেখলে মনে হবে যেন তারা একে অপরের আয়নার প্রতিচ্ছবি। এই যে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা, সেটা ইচ্ছাকৃত হোক বা কাকতালীয়, এর ফলে কিন্তু ফ্যানেরা এত বড় আর এত জটিল একটা জগৎ পেয়েছে নিজেদের মতো করে খুঁজে দেখার জন্য। তাহলে ফিলসফি, ব্যবসা আর ক্রিয়েটিভিটির এই যে এত বড় একটা লড়াই, এত কিছুর পর শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই মহাযুদ্ধে আসল বিজয়টা কে?
ব্যাপারটা হলো এই প্রতিদ্বন্দ্বিতা দুটো কোম্পানিকেই বাধ্য করেছে আরও ভালো আরও নতুন ধরনের গল্প বলার জন্য, আর এর ফলেই সুপারহিরো ফ্যানদের জন্য একটা স্বর্ণযুগ তৈরি হয়েছে। তাই হয়তো এই যুদ্ধের আসল বিজয়ী মার্ভেল বা ডিসি নয়, আসল বিজয়ী হল দর্শকরা।